পারস্য উপসাগরের তীরের দেশ সংযুক্ত আরব আমিরাতের ৭টি আমিরাত বা রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল রাজ্য হল দুবাই আমিরাত। দুবাই কোনো দেশ না, এটি হলো আরব আমিরাতের একটি স্বাধীন রাজ্য। দুবাইয়ের অর্থনীতি তেল নির্ভর নয়। তেল থেকে দুবাইয়ের অর্থনীতিতে আসে মাত্র ১%। দুবাইয়ের অর্থনীতি মূলত সেবা খাত ও পর্যটন নির্ভর। তবে দুবাই গত শতকেও এমন ছিল না। এটি ছিল গরিব জেলেদের গ্রাম, যেখানকার মানুষ মাছ ধরে ও মুক্তা আহরণ করে জীবিকা নির্বাহ করত। মূলত ১৮০০ শতাব্দীর শুরুর দিকে মাছ ধরার জন্য দুবাই একটি জেলেদের গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৩৩ সালে মাখতুম বিন বুনতির নেতৃত্বে বনি ইয়াস উপজাতির প্রায় ৮০০ জন সদস্য দুবাই আমিরাতের দখল নেয় এবং আমিরাতের আল মাকতুম রাজবংশ প্রতিষ্ঠা করেন। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ বছর ধরে আল মাকতুম পরিবার দুবাইয়ের শাসন করে যাচ্ছে। আর দুবাইয়ের প্রধানকে বলা হয় আমির। দুবাইয়ের রুক্ষ আবহাওয়া ছিল বসবাসের জন্য অনুপযুক্ত। এখানে তেমন কোনো গাছপালা নেই, কৃষি কাজ করার জন্য ছিল না কোনো জমি। গরমের সময় এখানকার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এখানে মানুষ জীবন ধারণের জন্য একমাত্র নির্ভরশীল ছিল সমুদ্রের ওপর। সমুদ্র থেকে মাছ ও মুক্তা আহরণের মাধ্যমে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে মুক্তাকে কেন্দ্র করে দুবাইয়ের নাম চারিদিকে বেশ পরিচিত হতে থাকে। এদিকে ব্রিটিশরা তখন পারস্য উপসাগর হয়ে ভারতীয় উপমহাদেশে আসত। সেই জন্য পারস্য উপমহাসাগরের এই পথটি ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাছাড়া বিশ্বের নানান ব্যবসা বাণিজ্যের জন্য এই সামুদ্রিক পথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন তারা সমুদ্রের তীরের আরব অঞ্চলগুলোর নিরাপত্তার দায়িত্ব নিতে থাকে। ১৮০০ শতকের শেষের দিকে তারা দুবাইকেও একইভাবে নিরাপত্তার আওতায় আনে। তখন এই পথে নানা ব্যবসায়ের জন্য যাতায়াত ও মুক্তর জন্য দুবাইয়ে প্রচুর ব্যবসায়ী ও পর্যটকদের চলাচল বাড়তে থাকে। এই কারণেই ১৯ শতকের শুরুর দিকেই দুবাইকে ব্যবসার জন্য শুল্কমুক্ত ঘোষণা করে। দুবাইয়ে প্রচুর ব্যবসায়ী আসা শুরু করে। সেই কারণেই দুবাই একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র ও বন্দরে পরিণত হয়। আর এই সময়টাতেই দুবাইয়ের মুক্তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। ১৯৩০-এর দিকে সারা বিশ্বে কৃত্রিমভাবে মুক্তা তৈরির ফলে দুবাইয়ে মুক্তার বিজনেস ধসে পড়ে। ফলে দুবাইয়ের অর্থনীতিও ধসে পড়ে। দুবাইয়ের গুরুত্ব আস্তে আস্তে কমে যায়। ১৯৫৮ সালে শেখ সাইদ বিন মাকতুম বিন হাশের আল মাকতুম এর মৃত্যুর পর দুবাইয়ের আমির হন শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম। মূলত আজকের আধুনিক দুবাইয়ের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। শেখ রশিদ ১৯৫৯ সালে লন্ডনে ভ্রমণ করেন। তখন তিনি লন্ডনের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা দেখে দুবাইকেও এমন করার আশা ব্যক্ত করেন। তখন দুবাইয়ের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো বলতে তেমন কিছুই ছিল না। মানুষের প্রধান বাহন ছিল মূলত উট। দুবাইয়ের সম্পদ বলতে তখন তেমন কিছুই ছিল না। দুবাইয়ের তেল তখনও আবিষ্কার হয়নি। কিন্তু শেখ রশিদ বুঝতে পেরেছিলেন দুবাইয়ের গুরুত্ব অত্যাধিক। ৩ মহাদেশের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দুবাই ট্রানজিট হাব হিসেবে খুব দ্রুত সাফল্য পাবে। তাই তিনি সামর্থ্য অনুযায়ী সেখানকার বিমানবন্দর উন্নয়ন করেন। এর আগে ১৯৩৭ সাল থেকে দুবাইতে ট্রানজিট হিসেবে ব্রিটিশ রয়্যাল এয়ারওয়েজের মাত্র ৪টি বিমান ওঠানামা করত সপ্তাহে। ১৯৬৩ সালের দিকে দুবাই এয়ারপোর্টের সংস্করণের ফলে আস্তে আস্তে বিমানের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে বিশ্বের ৫ম বৃহত্তম বিমানবন্দর হল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং এটির আয় দুবাইয়ের জিডিপির ২৫%-এরও বেশি। ১৯৬৬ সালে দুবাই উপকূল থেকে ৭৯ কিলোমিটার দূরে পারস্য উপসাগরের মাঝে ফতে তেলক্ষেত্র আবিষ্কার হয়। এই তেলকূপ আবিষ্কার হওয়ার পরেই শেখ রশিদ তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান পেয়ে যান। এদিকে ১৯৬৮ সালে ব্রিটিশরা আরব অঞ্চলগুলোর সাথে করা নিরাপত্তা চুক্তি বাতিল করে। পরবর্তীতে ১৯৭১ সালে পারস্য উপসাগরের উপকূলে ৭টি অঞ্চলের প্রধানরা মিলে একটি ফেডারেশন রাষ্ট্র গঠন করে নাম দেয় সংযুক্ত আরব আমিরাত। আর এই দেশে উপরাষ্ট্রপতি হন শেখ রশিদ। তার বড় ছেলে শেখ মাকতুম হন প্রধানমন্ত্রী। যদিও ১৯৭৯ সালে শেখ রশিদ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে নেয়। যাই হোক, শেখ রশিদ দুবাইয়ের গুরুত্ব বিবেচনা করে এখানে একটি সমুদ্র বন্দর করার চিন্তা করেন।
পরবর্তীতে দুবাইয়ের মূল শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জাবেল আলী এলাকায় একটি বন্দর তৈরি করেন। শেখ রশিদ প্রথম দিককার খনিজ তেল শিল্পের টাকা দিয়ে এই বন্দর গড়ে তোলেন। দুবাইয়ের উচ্চাবিলাসী নির্মাণের শুরু এখান থেকেই। এই বন্দর নির্মাণের আগে অনেক বিশ্লেষকই বলেছিলেন দুবাইয়ের এত বড় বন্দরের কোনো দরকার নেই। এ বন্দর চালু হলেও কখনো লাভের মুখ দেখতে পারবে না, কারণ তখন জাবেল আলী পোর্টের জায়গা ছিল মরুভূমির বালি আর অগভীর সাগর। বর্তমানে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও ব্যস্ত সমুদ্র বন্দর। দুবাইয়ের মোট জিডিপির 20% আসে শুধুমাত্র জাবেল আলী বন্দর থেকে। বছরে প্রায় $300 বিলিয়ন বেশি মূল্যের বাণিজ্য হয়ে থাকে এই বন্দরে। শেখ রশিদের দূরদর্শী চিন্তার কারণেই এটি হতে পেরেছে। আগামী 50 বছরের কথা চিন্তা করে এই বন্দরের আয়তন এখনো বাড়ানো হচ্ছে। এই জাবেল আলী এলাকাটি দুবাইয়ের ফ্রি ইকোনমি জোন বা উন্মুক্ত বাণিজ্য এলাকা হিসেবে পরিচালিত হয়। এটি জাবেল আলী ফ্রি জোন হিসেবে পরিচিত। এখানে 120টি দেশের প্রায় 5000 প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। দুবাইয়ে রয়েছে 20টিরও বেশি ফ্রি ইকোনমি জোন। এই ফ্রি জোনের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন রকমের আর্থিক সুবিধা দিয়ে থাকে, যেমন ট্যাক্স দিতে হয় না, ব্যবসার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট। তাছাড়া এখানে ব্যবসায় করে নিজের দেশে নিরাপদে অর্থ নিয়ে যাওয়া সহ বিভিন্ন রকমের সুবিধা। এজন্য দুবাই বিশ্বের নামি দামি সব কোম্পানির জন্য কর্পোরেট হাব হিসেবে গড়ে উঠেছে। 1990 সালে শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম মারা গেলে দুবাইয়ের আমির হন তার বড় ছেলে শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম। 2006 সালে তিনি মারা গেলে দুবাইয়ের আমির হন তার ভাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি হলেন দুবাইয়ের আরেক স্বপ্নদ্রষ্টা। তিনি ক্ষমতায় বসেই ইউএই ভিশন 2021 গ্রহণ করেন। 2021 সালের মধ্যে তিনি আরব আমিরাতকে পৃথিবীর সবচেয়ে সেরা দেশ হিসেবে দেখতে চান। আধুনিক দুবাইয়ের মেগা প্রকল্পগুলো যেমন বুর্জ আল আরব, পাম জুমেইরা, বুর্জ খলিফা, ওয়ার্ল্ড আইল্যান্ড সহ প্রায় সকল নির্মাণ এই ভিশনের অংশ ছিল। তার আমলেই দুবাই পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পটে পরিণত হয়। তিনি একের পর এক অতি উচ্চাবিলাসী প্রকল্প গ্রহণ করে চলেছেন এবং সবগুলো করেছেন অতি দ্রুততার সাথে। দুবাইয়ে গড়ে উঠেছে আধুনিক সব অবকাঠামো। বর্তমানে বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই দুবাই এক স্বপ্নের শহর। অত্যাধুনিক প্রযুক্তি, যাতায়াত ব্যবস্থা, আকাশচুম্বী ভবন ও শপিং মল দিয়ে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের এই শহরটি বাস্তবিকই পর্যটকদের কাছে অতি জনপ্রিয় এক গন্তব্য। বর্তমানে পর্যটকদের কাছে বিশ্বের 4র্থ জনপ্রিয়তম শহর হলো এটি। ব্যাংকক, লন্ডন ও প্যারিসের পরেই যার অবস্থান। 2022 সালের তথ্য মতে প্রতি বছর প্রায় 16 মিলিয়ন বিদেশি পর্যটকের পা পড়েছে এই শহরে। একজন মানুষের দূরদর্শী চিন্তায় একটি জেলে পল্লী কত দূর পর্যন্ত যেতে পারে তার উদাহরণ দুবাই। দুবাই বর্তমানে আরেকটি আধুনিক প্রজন্মের শহর গড়ে তুলছে। পরবর্তী কোনো ভিডিওতে দুবাই কি কি কারণে এত আধুনিক শহর হলো এবং ভবিষ্যতের দুবাই শহর কেমন হবে সে সম্পর্কে তুলে ধরব। ততক্ষণে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন।